সম্প্রতি ত্রিপুরার একাধিক ঘটনায় নারীদের প্রতি যে বর্বরতা প্রকাশ পেয়েছে তা সভ্যতার মুখে একটা চপেটাঘাত। চরিত্রের দোহাই দিয়ে জনতা মিলে রাস্তায় এনে মারধর, বিবস্ত্র করা, চুল কেটে গাছে বেঁধে শাস্তি দেওয়া, এসব দৃশ্য যেন এক মধ্যযুগীয় বিভীষিকার পুনরাবৃত্তি। প্রশ্ন ওঠে, কে দিয়েছে এই অধিকার? কে দিয়েছে তাদের এই সাহস? কারা ঠিক করে নেবে কে চরিত্রহীন, কার জীবন নিয়ে খেলবে জনতা? আর আমরা যারা চুপ করে এই দৃশ্য দেখি, দূরে দাঁড়িয়ে হয়তো মোবাইলে ভিডিও করি, আমরাই বা কতটা দায়ী? আরো একটি উদ্বেগের বিষয়, পরকীয়া সন্দেহে হলেই জোর করে বিয়ে করিয়ে দেওয়া হচ্ছে, স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে জনসমক্ষে। তাহলে সিঁদুর কি ভুলের সমাধান, না সামাজিক দমন পীড়নের এক নতুন উপকরণ? গায়ে সিঁদুর পরিয়ে দিলে কি সম্পর্কের শুদ্ধতা প্রমাণ হয়, নাকি আমরা শুধুই লোক দেখানো এক নাটকের অংশ হয়ে পড়েছি? দেশে আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে। কেউ ভুল করলে তাকে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু বর্তমানে আমরা যেন আইনের ওপর ভরসা হারিয়ে জনতার হাতে গণবিচার নামের এক ভয়াবহ সংস্কৃতি তৈরি করছি। এটা কেবল অমানবিক নয়, ভয়ঙ্কর এক সামাজিক সংকটের পূর্বাভাস। তাই প্রশ্ন উঠছে, ন্যায় বিচারের মুখোশ পরা এই অত্যাচারীরা আসলে কারা? আমরা কি ধীরে ধীরে গণতন্ত্র থেকে গণ উন্মত্ততায় চলে যাচ্ছি? একজন নারীর চরিত্র সমাজের বিচারে যদি এতই সহজে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে পুরুষের দায় কোথায়? কবে ও কিভাবে থামবে নারীদের প্রতি এই সহিংসতা? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। জনতা কেন নিজের হাতে ন্যায় বিচারের দায়িত্ব তুলে নিচ্ছে, সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমাদের সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী অস্মিতা বণিক এবং বিশিষ্ট সমাজকর্মী বর্ণালী গোস্বামী। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। দিদি, বর্ণালী, আপনার কাছে আসি। জনতায় মিলে রাস্তায় এনে মারধর করছে, বিবস্ত্র করে গাছে বা ইলেকট্রিক পোস্টে বেঁধে শাস্তি দিচ্ছে, প্রকাশ্যে চুল কেটে দিচ্ছে। নারীদের প্রতি এই ধরনের আচরণ কি কেবল পুরুষতান্ত্রিক মানসিকতার ফসল বলে আপনারা মনে করেন, না এর পেছনে আরো গভীর সামাজিক কারণ রয়েছে? কোথায় দাঁড়িয়ে আছি আমরা? আর আমরা কি নারীর অধিকার নিয়ে পিছিয়ে পড়ছি? নমস্কার। আজকের যে আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আলোচনা। আপনাদের ভ্যানগার্ডের মাধ্যমে আমি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই ধরনের আলোচনা যে আপনারা আজকে জনসমক্ষে তুলে ধরেছেন, সেটা সত্যি একটা বিশেষ দিক নির্ণয় করে আমি বলবো। কারণ এই ধরনের যে ঘটনাগুলো আজকে শুরু হয়েছে, এটা নতুন নয়, এটা এমন নয় যে এইমাত্র শুরু হয়েছে। এটা দীর্ঘ বছরের একটা চলা আমি বলবো। কারণ আমরা দেখেছি এমন অনেক ঘটনা আমাদের রাজ্যে হয়েছে, এবং বারবার আমরা চেষ্টা করেছি যে এই ঘটনাগুলোকে একেবারে নির্মূল করা। কিন্তু এই ঘটনাগুলোর পেছনে যারা কাজ করছেন, অর্থাৎ যারা এই কাজগুলো সংগঠিত করছেন, কারণ আপনার আলোচনায় উঠে এসেছে যে নারীদের চরিত্র প্রমাণ করাটা কি জনসাধারণের কাজ, না এটা একটা নির্মম অত্যাচার? আমি বলবো এটা একটা নির্মম অত্যাচার। এবং যারা এইভাবে একজন নারীকে রাস্তায় এনে ইলেকট্রিক পোস্টে বা গাছে বেঁধে অত্যাচার করছেন, কারোর চুল কেটে দিচ্ছেন, কাউকে বিভিন্নভাবে অত্যাচার করছেন, এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয়, এবং এটি একটি অপরাধ। আইনের ভাষায় এটি একটি অপরাধ, এবং এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। কারণ এতে কিন্তু আমাদের সমাজের সমস্যা কমছে না, বাড়ছে। কারণ যারা এই একজন নারীকে অপমানিত করে, লাঞ্ছিত করে নিজেকে পুরুষতান্ত্রিক সমাজে নিজেকে নিজের পৌরুষত্ব দেখাতে চাইছেন, এটা কিন্তু পৌরুষত্ব নয়। যদি কোনো নারীর কোনো সমস্যা, নারী একা কিন্তু তিনি এই কাজটি করেননি, যদি হয়ে থাকে। এবং এমনও তো হতে পারে কোনো ঘটনাই ঘটেনি, সাধারণ জনগণ এটাকে এরকম একটা রূপের আকার দিয়েছেন। তো এইখানে আইনকে হাতে নিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করাটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং একটি অপরাধ। এই অপরাধগুলোকে দমন আমাদের করতে হবে, এবং এই দমন করাটা
আমাদের প্রত্যেকের দায়িত্ব বলে আমি মনে করি। কারণ যদি এই অপরাধগুলোকে আমরা দমন করতে না পারি, তাহলে আমরা দেখেছি যে বিগত দিন থেকে যে শুরু হয়েছে আজকে অবধি এগুলো চলছে। তো এই যে এদের যে চলার পথ, যারা এই কাজগুলো সংগঠিত করছেন তাদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দিয়ে এই কাজগুলোকে তাদের বন্ধ করতে হবে, তবেই আমরা সমাজের একটা সুষ্ঠু সমাজ আমরা গঠন করতে পারবো। ওকে, আমি আসছি দিদি আপনার কাছে আরেকবার। তার আগে অস্মিতা ম্যাডাম আপনার কাছে যাব। আপনার কি মনে হয় এই কোথায় দাঁড়িয়ে আছি আমরা, আর আমরা কি সত্যি নারী অধিকারে পিছিয়ে পড়ছি? আমাদের এই যে সম্প্রতি যে ঘটনাগুলো হচ্ছে, বা যেটা বর্ণালীদি বলছিলেন যে আমাদের রাজ্যে নতুন কোনো বিষয় নয় নারীদের উপর এই ধরনের অত্যাচার, বিশেষ করে জনসমক্ষে এনে নারীদের বিচার করা, জনতা করা, মব যেটাকে বলে অনেক সময়, মব বিচার করছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমরা যারা বেসিক্যালি বাঙালি, আমি একটু আপনার পেছনের থেকে গিয়ে বলছি, আমরা যারা বাঙালি, আমরা অ আ ক খ লিখতে শিখেছি, যার অবদান পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি আমাদেরকে বর্ণ পরিচয় দিয়েছেন। শুধু বর্ণ পরিচয় দিয়েছেন এটা না, 1851 সালে উনি বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন, এবং তৎক্ষণাৎ একটা কোশ্চেন হয়েছিল যে এটা কি শাস্ত্রসম্মত কিনা। তখন উনি পরাশর সংহিতা থেকে একটা উদ্ধৃতি দিয়েছিলেন, কোটেশন, সংস্কৃত। তো ওটার মধ্যে বলেছিল যে নারীরা পুনর্বিবাহ করতে পারে যদি এই এক্সেপশনাল সার্কামস্ট্যান্স থাকে, পরিস্থিতি। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে বেসিক্যালি ভারতবর্ষের মধ্যে এরকম কোন আইন পাওয়া যায় না যেখানে সধবা বিবাহের প্রচলন জনতা হাতে নিতে পারে। মানে যিনি বিবাহিত বা বিবাহিতা, ওনার ডিভোর্স হওয়ার আগে পুনর্বিবাহ, অ্যাটলিস্ট এটা তো সমাজ ওখানে আইনের এটা বৈধতা নেই বা মান্যতা নেই, এটা যে ধর্মেরই হোক। পলিগ্যামি বা যেটাকে বাইগ্যামি, এভরিথিং ইজ পানিশেবল আন্ডার দ্য আই অফ ল, এটা ভারতবর্ষের আইন অনুযায়ী। কিন্তু যেটা দেখা যাচ্ছে, দেখুন, দুষ্ট শক্তির সংহার, সজ্জন শক্তির একত্রীকরণ এবং সৃজন শক্তির বিকাশ, এটা তো মানে সত্যিই সভ্যতাকে সামনে এগিয়ে নিয়ে যায়। জনতা জাগবে এবং জাগাটা খুবই জরুরি। একটা সংসার যখন পরকীয়ায় ভাঙে, যে সুপ্রিম কোর্টের জাস্টিস রঞ্জয় গগৈ বেঞ্চের যেটা ছিল যে 497 অফ আইপিসি অ্যাডাল্টারি, সেটা অ্যাবলিশ হয়েছে, সেটা আপনি বলতে পারেন হাই লেভেলের প্রশাসন, জনসাধারণ বা খুবই সাধারণ একজন মানুষ বলে দেয়। এখন তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কেউ বিবাহিত নারী বা পুরুষ তারা পরকীয়া লিপ্ত পারে। কিন্তু আসলে কিন্তু ইন্টারপ্রিটেশনটা এরকম না। আমরা যদি আইন বলি যে হোয়াট ইজ ল, কমান্ড অফ দ্য সোভরেন ইজ ল, যেটা জনসাধারণ মান্যতা দিয়েছে সেটাকে ল বলা হয়। লর কয়েকটা সোর্স আছে, আপনার কিভাবে আপনি যে এটা কি আইনত মানে বৈধ কি অবৈধ, বা কি আইনত এটা স্বীকৃত নয়, এটা কি করে বুঝবেন? লর যে কয়টা ইসে থাকে, মানে সোর্স অফ ল থাকে। কাস্টমস হচ্ছে যেরকম ধরুন হিন্দু বিবাহ এবং গার্জেনশিপ, যে ব্যাপারগুলো থাকে, ম্যারেজ, গার্জেনশিপ, অ্যাওয়ার্ডস অ্যাক্ট, এই সবগুলো হচ্ছে হিন্দু ল। তেমনি মোহামেডানদের শরীয়ত ল থাকে, এটা হচ্ছে কাস্টমারি ল। হ্যাঁ, কাস্টমস থেকে আমরা জানি এটা আইন। একটা থাকে স্ট্যাটিউট, রীতিনীতি, হ্যাঁ এটা আইন। একটা থাকে স্ট্যাটিউট, যেটা বিধু, যেরকম ধরুন আগে আইপিসি ছিল, লর্ড ম্যাকুলে তৈরি করে গেছে, এখন এটা বিএনএস হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা। তো এই যে স্ট্যাটিউট, এগুলো হচ্ছে একটা সোর্স অফ ল। একটা হয়েছে প্রেসিডেন্ট অফ সুপ্রিম কোর্ট, মানে এই যে সুপ্রিম কোর্টের আইন, এই যে মানুষ এখন বলছে পরকীয়া তো বৈধ, এটা আর অবৈধ রইল না, ইট ইজ নো লঙ্গার এ ক্রিমিনাল অফেন্স, কিন্তু ইট ইজ এ গুড গ্রাউন্ড ফর ডিভোর্স। ক্রিমিনাল অফেন্স না, কিন্তু সমাজ কি আপনাকে সেই মান্যতা দিয়েছে কি সমাজ সেই মান্যতা দেয়নি। তো আমরা যে সমাজে থাকি, যে পরিবেশে থাকি, যে রাজ্যে থাকি, সেই লোকাল লকে তো মেনে আমাকে চলতে হবে। আমার রাজ্যতে এই স্বীকৃতি দেয়নি এই কাজটা করার, তো সেইভাবে আমরা পাই। তো দেখতে পারি আমরা যে আমরা যদি কোনো সময় একটা আইনের কনফ্লিক্ট হয়, যেমন ট্রাইবালদের ক্ষেত্রে দেখুন, মানে আমাদের ত্রিপুরাতে যারা 19 ট্রাইবস আছে, ওনাদের 2-3টা ট্রাইব ওদের রিটেন কোডিফাইড ল না, যেরকম জমাতিয়া, ওনাদের কিন্তু কাস্টমারি ল আছে। কিন্তু যখন ধরুন ওনাদের মানে ফ্যামিলি কোনো কনফ্লিক্ট হয়, ওনারা কিন্তু ওনাদের নিজেদের ল দ্বারাই গাইডেড হয়। ওনাদের ক্ষেত্রে কিন্তু ডিভোর্স আইন মানে বলবৎ না। তো সেইভাবে সমাজ কিন্তু সবসময় একটা চ্যানেলাইজ হতে চলে, কখনোই কিন্তু চরম বিশৃঙ্খলতা, অ্যানার্কি কিছু এটা চায় না।
সজ্জন শক্তি একত্রীকরণ হবে, আমার জনতা জনার্দন এক একটা ভোটের মাধ্যমে যখন জনপ্রতিনিধি নির্বাচিত হয়, ওনারাই লেজিসলেশনে যান, ওনারাই ল ফর্মুলেট করেন, তার মানে কিন্তু পক্ষান্তরে কিন্তু জনতাই কিন্তু ওনাদের সর্বশক্তির আধার। জনতা অবশ্যই জাগবে, সেন্সিটাইজ হবে, কিন্তু আইনকে নিজের হাতে তুলে না দিয়ে অপরাধীকে আইনের হাতে তুলে দেবে, সেটাই বলে। আর বিএনএস এর মধ্যে কিন্তু পরিষ্কার বলা হয়েছে মব লিঞ্চিং কিন্তু একটা সিরিয়াস কাইন্ড অফ অফেন্স, এবং এটা কিন্তু বলতে গেলে সেশনস ট্রায়াল হয়, এটা কিন্তু আর পেটি অফেন্স না। মানে আইন নিজের হাতে তুলে নেওয়া এটা কিন্তু সত্যিই একটা খুব অপরাধ। আর এটাও ঠিক, সমাজ তো বেদনাগ্রস্ত, দেখুন যখন পরকীয়া হয় শুধু একটা ফ্যামিলি না, 2-3টা ফ্যামিলি একসাথে নষ্ট হয়ে যায়। আর ত্রিপুরাতে রেড অ্যালার্ট জোন নেই, কিন্তু এটা দুঃখের সাথে বলতে হচ্ছে এরকম আব্বাস সাম্বাত রিং কিছু কিছু ঘটনা সামনে আছে, কিন্তু বিক্ষিপ্ত ঘটনা প্রচুর রয়েছে। জনতা যদি জাগে তাহলে কিন্তু একদিনে যেরকম সমাজ দূষিত হয় না, একদিনে হয়তো আমরা সমাজকে সুধারও করতে পারবো না, একদিনে সমাজ সংস্কারিত হবে না, কিন্তু জনতাকেই কিন্তু এগিয়ে আসতে হবে আইনের রক্ষক হিসাবে, কিন্তু অবশ্যই আইনকে নিজের হাতে তুলে না নিয়ে। ওকে, আইনকে রক্ষা করতে হবে, জনতাকে জাগ্রত হতে হবে, কিন্তু আইনকে নিজের হাতে কোনোভাবেই তোলা যাবে না, এটাই কিন্তু বলছিলেন আমাদের সঙ্গে যিনি আইনজীবী রয়েছেন আজ, অস্মিতা বণিক। তবে একটা কথা, আমরা এই যে দৃশ্যটা কিছুক্ষণ আগে দেখছিলেন, সম্প্রতি যে ঘটনাটা হয়ে গেছে, আমি অবশ্যই পিসিআরকে অনুরোধ করব ফুল স্ক্রিনে সেই দৃশ্যটা একবার দেখানোর জন্য। দেখুন এই যে দৃশ্যটা শুধু একটি রাজ্যের সংকট নয়, এটা গোটা সমাজের আয়নার দেখা এক অন্ধকার প্রতিবিম্ব। একটি মেয়ে বা মহিলাকে সেখানে পরকীয়া করছে বা তার চরিত্র নিয়ে তার প্রশ্ন তুলে তাকে ইলেকট্রিক পোস্টের সঙ্গে বেঁধে তার চুল কেটে দেওয়া হচ্ছে, এবং প্রকাশ্যে সেটা অনেকেই দাঁড়িয়ে দেখছেন, কেউ বাধা দিচ্ছেন না, অনেকেই দূর থেকে মোবাইলে রেকর্ড করছেন, কেউ সামনে গিয়ে আবার চেহারাটা রেকর্ড করার চেষ্টা করছেন। এখন এই যে চিত্র, আজ আমরা চুপ থাকলে হয়তো আগামী দিনে আমাদের প্রিয়জনদের সাথে এই নৃশংসতা হতে পারে। এই ধরনের আচরণের, বর্ণালীদি, এই ধরনের আচরণের পেছনে আপনারা কি ধরনের সামাজিক মনোবৃত্তি দেখতে পান? এটা কি ঘৃণা, অশিক্ষা, নাকি সমাজের নারীর প্রতি এক গভীর অবজ্ঞা, যে যেহেতু মেয়ে তাকে নিয়ে যা খুশি করা যাবে, তার শারীরিক শক্তি নেই বলে, যদিও এখানে মহিলারাই কিন্তু সংগঠিত করছেন তার উপর যে অপরাধটা, এবং তারা পরবর্তী সময়ে গ্রেপ্তারও হয়েছেন। আপনার কি মনে হয়? দেখুন, আলোচনায় এটা উঠে এসেছে যে জনতা জাগ্রত হবে সমাজের ভালো কাজের জন্য। তবে এই যে ঘটনাটা আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখেছি, সেটা অবশ্যই আমরা আশা করি না, কারণ এইরকম একজন মহিলাকে নৃশংসভাবে অত্যাচার করা, এটাকে কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ সাধারণ জনগণ, নারী পুরুষ নির্বিশেষে সেই মেয়ে বা মহিলাকে অত্যাচার করছেন, তার চুল কেটে দেওয়া হচ্ছে। এটা অবশ্যই যে একজন মহিলা কি করেছেন সেটা হচ্ছে অপর একটি অধ্যায়, কিন্তু তাকে এইভাবে অত্যাচার করা, এটা আইনকে হাতে তুলে নেওয়া। এইভাবে আইনকে হাতে তুলে না দিয়ে যদি এই মেয়েটি কোনো অপরাধ করে থাকে, সেই অপরাধের শাস্তি দেওয়ার অধিকার একমাত্র মহামান্য আদালতের রয়েছে। তাই এই অপরাধীকে আদালতের হাতে তুলে দেওয়া, এটা হচ্ছে সাধারণ জনগণের কাছে। জনগণ জাগ্রত হবে, এর অর্থ এই নয় যে আইনকে হাতে তুলে নিয়ে নিজের ইচ্ছে মতো পানিশমেন্ট দেওয়ার অধিকার জনগণের আছে। জনগণের কিন্তু কারো হাতে মহামান্য আদালত এই অধিকার তুলে দেয়নি যে আমরা সাধারণ জনগণ কাউকে অত্যাচার করতে পারি বা তাকে পানিশমেন্ট দিতে পারি। এই কাজটি আমাদের বিচার করার অধিকার কিন্তু জনতার নেই। তাই এই কাজটি করার অধিকার একমাত্র মহামান্য আদালতের, আর আদালতের হাতেই এই অধিকার দেওয়া হয়েছে। ভারতের কনস্টিটিউশনে এরকমই ধরা আছে। এবং এই যে বর্তমান সময়ে বিএনএস যে কথাটি বলা হয়েছে, আমাদের অস্মিতাও বলছিল যে পরকীয়া বৈধ, এই কথাটি কিন্তু এখানে একটা আইনের ফাঁক আছে। পরকীয়া বৈধ এমন নয়, এটা অস্মিতাও তার আলোচনায় বলেছে যে আমাদের সমাজ যেভাবে আমাদেরকে চলার একটা কিছু কিছু সিস্টেম আমাদের সমাজে তৈরি করা আছে, এবং সেটাকে মান্যতা দিয়েই আমাদের চলতে হবে, এবং সেটা মান্যতা দেওয়া আমাদের প্রত্যেকের কাজ। এবং এখানে যারা এই ধরনের
যদি কোনো পরকীয়ায় কোনো ব্যক্তি লিপ্ত হন, যিনি বিবাহিতা, একজন মহিলা হোক আর পুরুষ হোক, তাদের কারোই এইভাবে পরকীয়ায় লিপ্ত হওয়া উচিত নয় বলে আমি মনে করি। কারণ এতে সমাজটা ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাবে। এবং এটা শুধু পারিবারিক সমস্যা তা নয়, তাদের যে সন্তান সন্ততি তাদের উপরও কিন্তু এর গভীর প্রভাব পড়ছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তার জন্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যারা সাধারণ জনগণ, আমাদের যেমন আইনকে হাতে নেওয়া উচিত নয়, ঠিক তেমনি যারা পরকীয়ায় লিপ্ত হচ্ছেন তাদেরকেও কিন্তু একবার ভাবতে হবে যে আমরা কারো মা, কারো স্ত্রী। তো এইভাবে যদি নিজেরা পরকীয়ায় লিপ্ত হয়ে যায় তাহলে আমাদের সমাজ ধ্বংসের মুখে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে উভয় পক্ষকে কিন্তু সমাজ সচেতনতার দিকটি মেনে চলতে হবে। সমাজকে সচেতন হতে হবে যে এই ধরনের কোনো কাজ আমাদের দ্বারা যাতে সংগঠিত না হয়, এইভাবে নারী পুরুষ একত্র মিলিত হয়। এবং এই যে ঘটনাটি আজকে আমরা স্ক্রিনে দেখছি, এটা হঠাৎ কারোর সঙ্গে হয়েছে এমন নয়। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, সেই নারীর সঙ্গে একজন পুরুষও ছিলেন, কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে শুধু মহিলাকেই আইন শাস্তি দেওয়ার দিচ্ছেন। এরা কিন্তু সেই মহিলার সঙ্গে, হ্যাঁ, এবং সেই মহিলার সঙ্গে যে পুরুষ ছিলেন তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এই দিকটা আমি বলবো, একজন নারীকে যা খুশি করা সহজ, এরকম একটা ভাবনা নিয়েই নারীদের উপরই আক্রমণটা সংগঠিত হয় বেশি করে। কারণ পুরুষের হাতে ক্ষমতা থাকে। এই পুরুষ শাসিত সমাজে এটা একটা বড় একটা সমস্যা বলে আমি মনে করি। আর আমি পুরুষ শাসিত সমাজের বিষয়টাতে আমরা পরে আসবো, কিন্তু যে কথাটা আপনারা দুজনেই বলছেন যে জাগ্রত হতে হবে জনতাকে, অবশ্যই জাগ্রত হতে হবে। যখন আমাদের সমাজে যখন কোনো ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, কোনো অপরাধ হচ্ছে, সেখানে অবশ্যই মানুষকে, সমাজকে, আমরা নিজেরাই বলি যে মানুষকে এগিয়ে আসতে হবে। কিন্তু মানুষকে এগিয়ে আসা মানে অপরাধ বন্ধ করার জন্য একরকম এগিয়ে ব্যাপার, আর সেই অপরাধীকে নিজের মতো করে শাস্তি দেওয়া বা জনসমক্ষে তাকে অপদস্থ করাটা, সেটা কিন্তু জনতা করতে পারে না এবং ভারতের আইন সেই পারমিশন দেয় না। দিদি, এই যে সম্প্রতি রাজ্যে পরপর ঘটে চলেছে এমন কিছু ঘটনা যেখানে নারীত্ব যেন একটা অপরাধ, মানে সামাজিক মাধ্যমে চোখ রাখলেই এখন এমন অনেক ঘটনা দেখা যায়। আর সমাজের একাংশ এখন নিজেরাই বিচারক, নিজেরাই শাস্তি দিতে মানে উঠে পড়ে লেগেছে। আর একবার চরিত্রের দোহাই দিয়ে দিলে সব অমানবিকতাই যেন বৈধ হয়ে যাচ্ছে। ও আচ্ছা, ওর চরিত্রে দোষ ছিল, ওর চরিত্রে খোট ছিল, বিশেষ করে মহিলাদের। এখন পরকীয়া সন্দেহে সিঁদুর পরিয়ে জোর করে বিয়ে দেওয়ার প্রবণতাকে আপনি কিভাবে দেখেন? এটা কি সামাজিক শাস্তি, না এটা একটি মনস্তাত্ত্বিক নিপীড়ন বলে মনে হয়? আমি এটাকে নিপীড়ন বলেই মনে করি। কারণ সিঁদুর কখনোই সমস্যার সমাধান হতে পারে না। আমরা যে সিঁদুর পরি সেটা কিন্তু আমাদের স্বামীর মঙ্গলার্থে এবং স্বামীর সম্মানার্থে আমরা সিঁদুর পরি। এই সিঁদুরকে যেভাবে একটা অন্যভাবে ব্যবহার করছেন সাধারণ কিছু কিছু অত্যাচারকারী, আমি বলবো তাদেরকে, আমি সাধারণ মানুষ বলবো না, সাধারণ জনগণ বলবো না, এরা অত্যাচারকারী। এরা ভাবছেন যে এরা যা করছেন সব ঠিক। তো এই সিঁদুরকে কখনোই কিন্তু সমস্যার সমাধান বলে আমি মনে করি না। কারণ এই সিঁদুর পরিয়ে দেওয়াটা কোনোভাবেই সমস্যার সমাধান নয়। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তাকে বোঝাতে হবে, প্রয়োজনে আইনের হাতে তাকে তুলে দিতে হবে। ঠিক, একদম। প্রয়োজনে আইনকে, পুলিশকে বা আদালতকে জানাতে হবে এরকম ঘটনা হচ্ছে, এরকম অপরাধ সমাজে হচ্ছে, এবং সেখানে বিচার বা ইনভেস্টিগেশন পুলিশ করবে, আদালত করবে। অস্মিতা ম্যাডাম, এই যে আইনের দিক থেকে দেখতে গেলে এই ধরনের যে মারধর বা বিবস্ত্র করা, জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়া, এসব অপরাধের বিরুদ্ধে কি কি ধারায় মামলা করা যায়? যখন একজন নারী নিজের সম্মান হারান জনসমক্ষে, তখন তাই মানে ওনার আইনগতভাবে কি কি সহায়তা পাওয়ার অধিকার থাকে? প্রথমেই তো আউটরেজিং অফ মডেস্টি, যেটা আগে আইপিসি তে 354 ছিল, এখন এটা বিএনএস এও আছে। যে আউটরেজিং অফ মডেস্টি, অ্যাবডাকশন, থাগ, এগুলো সব বিএনএস এর অন্তর্ভুক্ত। এই বিষয়গুলিতে হয়। আর এই যে ধরুন দ্রৌপদীর বস্ত্রহরণ, সেটা মহাভারতের সময় আমরা দেখতে পাই, যার জন্যই মহাভারত হয়েছিল। It was not only the outraging of modesty of Draupadi, it was the common criminal problem or phenomenon of that society. এটা সোসাইটির outraging of modesty। এটা শুধু একজন দ্রৌপদীকে দেখানো হয়েছে। তো যুগে যুগে এরকম থাকে, তখনও হয়েছিল, এখনো আছে।
তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কোন সব জায়গাতেই শ্রীকৃষ্ণ ভগবানেরই ভূমিকা থাকে, এখানে আইনের অনেক বেশি ভূমিকা আছে। ভারতের সংবিধানেও কিন্তু আমরা জানি যে এখানে রাইট টু ইকুয়ালিটি বলা হয়েছে আর্টিকেল 14, আবার তার ঠিক দুইটা 15 এবং 16 সেখানে উমেন এন্ড চাইল্ডের জন্য পজিটিভ ডিসক্রিমিনেশন স্টেট নতুন করে আইন বানাতে পারে। যেরকম আমাদের ত্রিপুরাতে যখন 18তে প্রথম সরকার গঠন হয়েছিল, দিদেন চিফ মিনিস্টার অফ ত্রিপুরা শ্রী বিপ্লব কুমার দেব, উনি এখন 33% রিজার্ভেশন এসছে, উনি কিন্তু 10% রিজার্ভেশন তখনই দিয়েছিলেন। উনি কিন্তু এটা স্টেট মানে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয়নি, কিন্তু ত্রিপুরা একটা স্টেট যেখানে মহিলাদের সংরক্ষণ দিয়েছিল চাকরির ক্ষেত্রে। তো আমরা দেখতে পাই ত্রিপুরাতেই আমাদের এই উদাহরণটা রয়েছে। তারপরে এখানে যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, এরকম স্টেট নিজের মতো করে মহিলাদের উন্নয়নে অনেক আইন প্রণয়ন করে থাকেন এবং বেনিফিশিয়াল স্কিম যা আছে অলমোস্ট সেন্ট্রাল স্টেটের অলমোস্ট সবগুলো মেয়েদের জন্য মানে মহিলা সেন্ট্রিকই হয়ে থাকে। এই যে আবাস যোজনা, ঘর তো মহিলাদের নামে দেয়, উজ্জ্বলা যোজনা সবই দেয়। এবার আমরা সরকার আমাদের উন্নয়নে সরকারি প্রকল্প এবং মহিলাদের এমপাওয়ারমেন্টের জন্য বা সশক্তিকরণের জন্য আমি আপনাকে সেটাই বলছি, যার জন্য এত আয়োজন, তারাই যদি মানে নিজেদেরকে মানে ডিপ্রাইভ করে রাখে, রাস্তায় যদি তাদেরকে দেখুন যে সমস্ত মেয়েরা এখানে এগিয়ে এসছে এটা কিন্তু নিশ্চয়ই একদিনে হয়নি। ওদের যদি ফ্যামিলিতে মানে আমি ভিকটিম সেন্ট্রিক হয়ে বলছি কথাটা, ওরা যদি জীবনে ভালোবাসা পেতেন তাহলে বা ধরেন ওদের জীবনে যা এক্সপেকটেশন ছিল এগুলো যে ঘর থেকে ফুল বা এটাও হতে পারে ওনাদের চাহিদা বেশি। হ্যাঁ, বেসিক্যালি বলা যায় যে কেউ যদি ক্ষুধার্ত থাকে তবে সে খাবারের সন্ধানে যায়। আপনার বাড়িতে খাবার থাকলে নিশ্চয়ই আপনি আপনার বাড়ি ফেলে অন্য কোথাও খেতে যাবেন না। তো এই দিকটাও দেখতে হবে। তবে আমাদের যেটা হচ্ছে আমরা শিক্ষিত হচ্ছি, আমরা কি আদৌ সুশিক্ষিত হচ্ছি কিনা সেটাও কিন্তু দেখা খুব বেশি জরুরি। দেখুন এখন বিয়ের নামে যেটা চলছে, মানে টু বি অনেস্ট আমি সবাইকে রেসপেক্ট দিয়ে বলছি, আপনি বলুন তো ভারতবর্ষে যেটা হয় আমরা এই যে পুটিং ভার্মিলিন অন ইউর ফোরহেড ইট ডাজন্ট ডিনোট ইউ আর ম্যারিড, এটা সুপ্রিম কোর্টেরই জাজমেন্ট আছে। আপনি সিঁদুর পরে নিলেন, কারোর কাছে চলে গেলেন, থাকলেন, ওই যে বলে লিভিং বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। এগুলো আসলে ভ্রান্ত ধারণা। আনটিল এন্ড আনলেস আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনার সপ্তপদী হয়েছে, আপনি বিবাহিত না, বা আইনি বিবাহ যেটাকে বলে লিগ্যাল ম্যারেজ, কোর্ট ম্যারেজ যেটাকে বলা হয়, সেকশন 5 এন্ড সেকশন 15 স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অর সেকশন 8 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট, বা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। মানে সিঁদুর পরে নিলে বা সিঁদুর পরিয়ে দিলে বিবাহ হয়ে গেল না, এটা প্রেসিডেন্ট আছে, এটা হচ্ছে না, এটা হয় না, এটা ভুল ধারণা। বিবাহিত পুরুষ বা বিবাহিত নারীকে মানে হিন্দু ধর্মে আবার যদি সেটা বিবাহিত করে দেওয়া হয়, পুনর্বিবাহের স্কোপটা কোথায়? নেই তো। ডিভোর্স যদি হয় তবে কেউ আবার রিম্যারেজ করতে পারে, বা স্বামী বা স্ত্রী কেউ যদি বিগত হন, বিপত্নিক বা যদি বিধবা কেউ হন, তবেই না সে উইডোয়ার ওর উইডো, তবে না বিয়ে করতে পারে। ভারতবর্ষে এখন বললাম তো সধবা বিবাহের কোন আইন এখন পর্যন্ত লাগু হয়নি। এখন সেটাই বলছি যে এখন কোন স্পেশাল সিচুয়েশনে, যেটা আমরা বিভিন্ন ভাবে দেখি আজকাল, যে সিঁদুর পরি যে কাউকে কোথাও রাস্তা দিয়ে রাখতে পারে হেঁটে যেতে দেখলো, যে কোনো পরিস্থিতি হতে পারে, পরিস্থিতির পরে বিচার করার দায়িত্ব আমাদের নয়, জনগণ নয়। দেখুন আমরা একটা মব জাস্টিসের বিয়ে করিয়ে দেওয়া, একটা মব জাস্টিসের জ্বলন্ত উদাহরণ দিয়েছে বাংলাদেশ। এখন অ্যানার্কি চলছে, সবাই নিজের আইন নিজের হাতে তুলে নিয়েছে। আমরা ভারতবর্ষে গণতান্ত্রিক দেশে থেকে, যেখানে আমরা স্কুলে ভর্তিটা পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, এই যে লটারি সিস্টেমে আপনি দেখবেন তো একটা ছোট বাচ্চা স্কুলে যাবে, সেখানেও কত স্বচ্ছতা মেনটেন করে হয়, চাকরির ক্ষেত্রে মেনটেন করে হয়। ইনফ্যাক্ট জন্ম হলে কিউআর কোড দিয়ে বার্থ সার্টিফিকেট বের করা হয়। মারা গেলে আপনি যদি ডাক্তারের কাগজ না দেখান, এবার যেই হন আপনি, আপনাকে শ্মশানেও পোড়াবে না, বা শ্মশানে পোড়াতে গেলেও আপনাকে মেডিকেল সার্টিফিকেট দিতে হয়। তো সেই ক্ষেত্রে কে দিয়েছে এই সময়? তো এগুলো হচ্ছে অনাচার, অ্যানার্কি। একদম জলজ্জন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশ। পাশের বাংলাদেশকে দেখে নিন কি হয়েছে, তারা তো সবাই আইন নিজের হাতে তুলে নিয়েছে কোটা আন্দোলন নিয়ে। গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে থাকতে গেলে এই যে সংগঠিত জনতা অবশ্যই হবে, কিন্তু সৃজন শক্তির বিকাশে। এবং একটা নতুন জিনিস যেটা বিএনএস এ এসছে, আগে ভারতের যেটা মানে ক্রিমিনাল সেক্টরে ছিল যে পানিশমেন্ট আইদার ইমপ্রিজনমেন্ট অর ফাইন, এখন কিন্তু আরেকটা নতুন জিনিস এসছে, সেটা হচ্ছে কমিউনিটি সার্ভিস। তো যেখানে আইন বলছে, আইনের যদি আপনি প্রপার ইমপ্লিমেন্টেশন করতে চান, এটা গ্রাসরুটসে যেতে হবে। এবং যারা স্টেক হোল্ডার, সবার আগে স্টেক হোল্ডার হচ্ছে আমরা যে শুধু ভোট দিচ্ছি এটা না, কিন্তু আমরা যেরকম জনপ্রতিনিধি আমরা নির্বাচন করে পাঠাই আমাদের হয়ে, আমাদের ফেসে আইন প্রণয়নের জন্য, তেমনি আইনের রক্ষার জন্য কিন্তু সাধারণ নাগরিককে আসতে হবে, কিন্তু আইনকে নিজের হাতে নিয়ে না, আইনের রক্ষক হয়ে। আমরা প্রত্যেকে স্টেক হোল্ডার, এটা ভালো তো, সবাই যাচ্ছে। আপনার দেখবেন
আমরা অবশ্যই জানি আমার পাশের বাড়িতে কে আসছে, আমার বাড়িতে কে আসছে, কে যাচ্ছে। আমি জাগ্রত হলাম, যেটা আপনি শুরুতেও বলছিলেন, জাগ্রত হলাম, ঠিক আছে। আমার যদি এলাকাতে কোনো ধরনের কোনো ক্রাইম হচ্ছে আমি নজরে রাখলাম, সেটা এখন কেউ যদি ড্রাগস এর লেনদেন করছে আমি নজরে রাখলাম, আমি সেখানে বাধা দিলাম, প্রপার জায়গাতে আপনাকে ইনফরমেশন দিতে হবে, আমাকে পুলিশকে জানাতে হবে যে, কিন্তু আমি নিজের হাতে না আমরা কেউ তদন্তকারী নই, আমরা কেউ বিচারক নই। সেখানে যখন আমি কাউকে বিয়ে করে দিচ্ছি, আমি ধরে নিলাম যে তারা তর্কের খাতিরে ধরে নিলাম তারা পরকীয়া, ওকে, দুইজনই হয়তো বিবাহিত বা যে কোনো একজন বিবাহিত, মহিলা বিবাহিত বা পুরুষ বিবাহিত, কিন্তু সেই জায়গায় যখন আমরা যখন আবার মন্দিরে এনে জোর করে আমাদের এলাকার মাতব্বররা যখন আমরা বিয়ে করে দিচ্ছি, তাহলে আইনটা তো আমি ভাঙলাম। আপনি তো কিছুক্ষণ আগে নিজেই বললেন যে উদয়পুরের ঘটনাতে ওনাদেরকে প্রশাসনিক ভাবে অ্যারেস্ট করা হয়েছে, তো আমরা তো দেখতেই পাচ্ছি এটার ফলটা কি হয়। হ্যাঁ, এখানে প্রশাসন খুব অ্যাক্টিভ, সরকার খুব অ্যাক্টিভলি কাজ করছে যেন আইনের রক্ষা হয়। সেজন্য কিন্তু কেউ যদি বেআইনি কাজ করে, আপনার উদ্দেশ্য যতই মহৎ হোক, আপনি কিন্তু আইন ভঙ্গ করতে পারেন না। একটা আইনকে আমরা কোনোভাবে, আমরা যেই হই, এবার মনে করুন আমি নিজে একজন অ্যাডভোকেট, আমার মনে হলো আমার যা ইচ্ছা তাই করব, আমরা উই আর দ্য ইমপ্লিমেন্টার অফ ল, আমরা কিন্তু আইন প্রণয়নকারী নই, আমরা কিন্তু আইন মানে সৃষ্টিকর্তা নই। একমাত্র পার্লামেন্ট এবং লেজিসলেশনে যারা আছেন তারা আইন তৈরি করতে পারেন, এবং কোর্টে যারা আছে বা পুলিশ কিন্তু তদন্তকারী অফিস, মানে এটা তদন্ত করবে, কিন্তু পুলিশও কিন্তু বিচার করে না। বিচার করে কারা? বিচার করে বিচারকরা যারা কোর্টে আছেন। আপনার প্রপার, ইনফ্যাক্ট এটাও হয় পঞ্চায়েতের রাজ সিস্টেমে, এই অনেক সময় দেখা যায় আমাদের ক্লাবগুলোও বিচার করে, ক্লাবের কিন্তু বিচার করার সো কল্ড ক্ষমতা কেউ দেয়নি, ক্ষমতা আছে একমাত্র পঞ্চায়েতের। পঞ্চায়েত 3 টায়ার সিস্টেমে, ওইখানে কিন্তু মানে জুডিশিয়াল তাদের পাওয়ার থাকে, তারা কিন্তু পারে যে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের বিচারে মান্যতা পায়। কতটা করতে পারে, মানে ইনিশিয়াল স্টেজটা আছে। এখন দেখুন, আপনি নারী সুরক্ষা আইন কথা বলছিলেন, নারী সুরক্ষা আইন থাকা সত্ত্বেও এমন ঘটনা কেন বারবার ঘটছে, এটাই কিন্তু আমাদের প্রশ্ন, এবং সেটাই জনগণের, একাংশ জনগণের প্রশ্ন, যারা বুদ্ধিজীবী, যারা সহানুভূতি। যদি জানতে চান বিয়েটার এখন কোন মানে কি বলবো, এটা প্রথা না, এটা এখন বাণিজ্যিকরণ হয়ে গেছে। এই যে প্রি ওয়েডিং, হ্যাঁ, বা ইভেন্ট ম্যানেজমেন্ট, আপনি দেখবেন আপনার ব্যাচে হয়তো বা মানে সোসাইটিতেই দেখবেন এখন এটা প্রি ওয়েডিং শুট হয়, যেখানে বলা হয়েছে, যদি আপনি শাস্ত্র মানেন, এবং আমরা দেখছি ফাইনাল বিয়েটা কিন্তু অগ্নি সাক্ষী রেখেই ওই মালা বদল টোপর পরে বিয়েটা হচ্ছে। আপনি আনটিল এন্ড আনলেস কারোর পানি, মানে মেয়ের বাবা যখন সম্প্রদান করে, যতক্ষণ পর্যন্ত না তাকে সম্প্রদান করছে, তার হাতটা তার স্বামীর হাতে পানি গ্রহণ করছে, কি করে হয় দেখবেন, বিয়ে ঢোকার আগে আপনি দেখবেন কি সুন্দর গাছের উপরে, বনের ভেতরে, তারপর লেকের ভেতরে কত রকমের ছবি দেখতে পাচ্ছেন। তাইলে কি হয় বলুন তো? ঠিক আছে, একে অপরকে জেনে নেওয়া জরুরি, কিন্তু সবকিছুরই তো, যদি আপনি ভারতবর্ষে থাকেন, নিজের শাস্ত্র ধর্ম মানেন, এই প্রি ওয়েডিং শুট বা এরকম যে ক্রাইসিস, এগুলো থেকেও কিন্তু অলিক সুখ কল্পনাতে সকল দুঃখের মূল। এবং আপনি সিনেমা দেখছেন, সিনেমাতে দেখবেন একটা সিরিয়ালে দেখবেন 10টা বিয়ে করছে, সিনেমাতে দেখবেন ওই একটা বউ ঘরে রেখেছে, একজনকে অফিসে রেখেছে, তো আমাদের মনেও কিন্তু এই জিনিসগুলো আসে। ঠিক, আমাদের সংস্কৃতিটাই তাহলে আলটিমেটলি আমরা যেভাবে অন্ধের মতো ওয়েস্টার্ন কালচারকে ফলো করছি, বুঝে কি না বুঝে, সেটার ফল তো আমাদেরকে ভোগ করতে হবে। যত দেখবেন যে গাছ যত বেশি বিস্তৃত হয়েছে, তার শেকড় তত গভীরে। এটা বলা, এই জন্য তো বলা হয় সংস্কারিত, মানে যাদের বাড়ির গুরুজনদেরকে মেনেছেন, তাদের কাস্টমস মেনেছেন, রিচুয়ালস মেনেছেন, তারা খুব কমই বিপথে যান। যারা ওই যে মানে হাতছানি, হ্যাঁ, রঙিন হাতছানিতে গেছেন, তারাই বিপথে গেছেন, তারাই বিপদে পড়েছেন। অধিক সুখের খুঁজেই তো আজকে সমাজ ধ্বংসের পথে। যে এই যে ওয়েস্টার্ন কালচার, আমরা দেখি যে ভারতবর্ষের কালচারকে গ্রহণ করার জন্য আজকে বিদেশ থেকে মানুষ আসছেন ভারতবর্ষের কালচারকে গ্রহণ করার জন্য। এর একমাত্র কারণ কি, যে পাশ্চাত্য যে কালচারটা, সেটা একেবারে ধ্বংসের মুখে, তাদের পরিবারগুলো ধ্বংসের মুখে। এমন হয় যে বিদেশে পারিবারিক যে প্রথা, এগুলো প্রায় নেই বললেই চলে। এখনো ভারতবর্ষে আমরা দেখি যে আমাদের পরিবারগুলো এখনো আছে, এবং এগুলোকে টিকিয়ে রাখতে হবে আমাদের, কারণ এটা আমাদের ঐতিহ্য, এটাই আমাদের সংস্কৃতি। একদম। আপনাদের দিদি, আপনাদের অভিজ্ঞতায়, আপনারা তো কাজ করছেন এবং নারীদের নিয়ে আপনারা দুজনই অনেকটাই কাজ করছেন। এখন একজন নারী যখন এমন নির্যাতনের শিকার হন, আমরা যে দিকটা দেখতে পাই না, আসলে সেটা গণমাধ্যম বলুন বা সামাজিক মাধ্যমে বলুন, ওই যে এই ঘটনায় আমরা দেখছিলাম যখন
ইলেকট্রিক পোস্টের সঙ্গে তার হাত বেঁধে তাকে মাথা নিচু করে চিৎকার করছিল সেই মহিলা যে ভিকটিম, কোনো একজন তার মুখের সামনে মোবাইলটা নিয়ে চেহারাটা দেখানোর চেষ্টা করছিল, চেহারা রেকর্ড করার চেষ্টা করছিল। তো এমন যখন নির্যাতনের শিকার হন তখন তিনি সবচেয়ে বেশি কিসের অভাব অনুভব করেন? মানে সেখানে কি ওনার সাহস, সহায়তা বা ন্যায় বিচার, এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি অভাবটা কোনটা অনুভব করেন মেয়ে বা মহিলারা বা বিশেষ করে ভিকটিমরা? দেখুন, এই যে ঘটনাটি আমরা দেখছি বা যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু সেই দিনটা প্রথম দিন নয়। এই আলোচনা কিন্তু আমাদের উঠে এসেছে যে এটা দীর্ঘ সময় ধরে চলছে বলেই এই ধরনের একটা সমাজের এই পাড়ার লোকেদের মধ্যে একটা ক্রিয়েট হয়েছে যে এটাকে জনসমক্ষে নিয়ে আসতে হবে। তো আমি বলবো যারা এই কাজটি সংগঠিত করছেন তারা যদি এই শেষ সময়ে এত বড় একটা ঘটনাকে নিজের হাতে আইনকে তুলে না নিয়ে যখন শুরুতেই তাদেরকে ডেকে কথা বলা, কোথায় সমস্যা সেটা দেখা, তাদের পারিবারিক সমস্যা আছে কিনা, সেই মহিলা বিবাহিতা কিনা, যার সঙ্গে সেই মহিলার সম্পর্ক, সেই পুরুষটি বিবাহিত কি অবিবাহিত, কোথায় সেই শেকড়টাকে জটটাকে উপরে ফেলার চেষ্টা, তাদের মেলামেশায় যদি কোনো অবৈধ কিছু চিত্র ধরা পড়ে থাকে শুরুতেই, তাহলে শুরুতে আপনি বলছেন হ্যাঁ শুরুতে তাদেরকে বলা উচিত ছিল বা সেখানে আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল। এইভাবে রাস্তার মধ্যে এনে মহিলার চুল কেটে দেওয়া এটা কিন্তু একটা বর্বরচিত কাণ্ড বলে আমি মনে করি, এবং বারবার বলবো যে এটা শুধু আমার কথা নয়, এটা প্রত্যেকের এই ধরনের ঘটনা কেন হবে? আমরা কেন আইনকে নিজের হাতে তুলে নেব? আজকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, তারা জানতেন যে এই ধরনের কাজটা করলে এই সমস্যা হতে পারে, তারপরে তারা এই কাজটি করেছেন। এটা বলবো যে অধিক উৎসাহ নিয়ে এরা এমন ভাবে নিজেরা মত্ত হয়ে গেছেন যে আইনকে আইন ভাবছেন না। আইন যে আছে আমাদের দেশে যে আইন আছে সেটাকে এরা ভাবছেন যে আইন কোনো ব্যাপার নয়। কিন্তু এরা গ্রেপ্তার যেমন হয়েছে আমি জানি এবং আমার বিশ্বাস যে আইনের চোখে তাদের শাস্তি হবে, এবং শাস্তি হওয়াটা অত্যন্ত জরুরি। কারণ তারা যে কাজটি সংগঠিত করেছেন সেটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে জনগণকে জাগ্রত হতে হবে যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা পুনরায় না হয়। কিন্তু এখন প্রশ্নটা সেই জায়গাতেই, আমি এই প্রশ্নটা অবশ্যই অস্মিতা ম্যাডাম আপনার কাছে রাখবো যে এই যে বলছে আইনের যে প্রণয়ন সেখানে একটা ঘাটতি রয়েছে বলেই এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হয়। দেখুন 2021 সালের ঘটনা, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক মহিলাকে নগ্ন করে গোটা গ্রাম ঘোরানোর অভিযোগ, এখন দক্ষিণ ত্রিপুরার ঘটনা। এরপর 2023 সালে দোকান থেকে টাকা চুরির অভিযোগে নাবালক সন্তানের বিরুদ্ধে সেই অপরাধে সালিশি সভায় তার মাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, ঘটনা আগরতলার আশপাশে। এবং তারপর 2024 সালে অসুস্থ স্বামীকে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছিল মহিলার বিরুদ্ধে। স্বামীর মৃত্যুর পর স্ত্রী বাড়িতে ফিরতেই তাকে প্রকাশ্যে বিবস্ত্র করে পেটানো হয়, সিপাহীজলার ঘটনা। এখন এই ধরনের ঘটনা, সম্প্রতি এই ঘটনাটা, এখন ঘটনা হচ্ছে যে আইনের যদি প্রয়োগ হয়ে থাকে তাহলে মানুষ কেন সচেতন হচ্ছে না? মানুষ কেন দেখে শিখছে না যে আইন আমরা হাতে তুলতে পারি না? ঘটনা যাই হোক, সেটা চুরি হোক, ডাকাতি হোক, সেটা অন্য কোনো ধরনের অপরাধ হোক, ক্রিমিনাল অফেন্স হোক, বা এই ধরনের সামাজিক কোনো অপরাধ হোক যেগুলো পরকীয়া বলছি আমরা, বা অন্যান্য অবৈধ কোনো সম্পর্কের জেরে বলছি, এখন আমরা যে হাতে নিতে পারি না আইন, মানুষ সেটা কেন বুঝতে পারছে না? এটা একটা সাধারণ মানুষের প্রবৃত্তি থাকে যে আমরা নিজের দুঃখে যতটা কষ্ট না পাই, আরেকজনকে যখন দেখি যে সে দুঃখে আছে তখন আমরা অনেক বেশি খুশি হই। এটা ব্যতিক্রম ঘটনাও থাকে। আর আমাদের একটা টেন্ডেন্সি থাকে অন্যকে নিচে দেখিয়ে, যেরকম দেখুন একটা কথা ইংরেজিতে একটা কোটেশন আছে, ইফ মানি লস্ট নাথিং লস্ট, ইফ হেলথ লস্ট সামথিং লস্ট, ইফ ক্যারেক্টার লস্ট এভরিথিং লস্ট। এবার মূল মানে মধ্যে বিষয় হচ্ছে ক্যারেক্টার জিনিসটা কি। এটা আমার ক্ষেত্রে হলে আমি 60% মানে 24 ক্যারেট আমি, আর আপনার ক্ষেত্রে হলে আপনি 1 ক্যারেট না। আমরা সবসময় নিজেকে এখন সার্টিফাইড দিতে ভালোবাসি, বা আমি ভালো, আই এম দ্য বেস্ট, এটা টেন্ডেন্সি থাকে, হিউম্যান টেন্ডেন্সি, এটা অনেকেরই থাকে, তাদেরই থাকে
যাদের সুশিক্ষার অভাব রয়েছে। হয়তো শিক্ষিত হয়ে গেছে, ডিগ্রি আছে, দেখবেন সমাজে যারা এগিয়ে আসে, হ্যাঁ হয়তো আপনি দেখবেন ওনাদেরও কোনো না কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকলেও থাকতে পারে। তখন দেখবেন বাজারে চোর ধরা পড়লে সবাই এসে একটু একটু থাপ্পড় দিয়ে যায়, এজ এ মন্দিরের ঘন্টা সবাই বাজিয়ে গেল। তো এইসব ক্ষেত্র প্রমাণ করে যে আমি তো আর কোর্টে গিয়ে বিচারক হতে পারছি না, আমি তো আর পুলিশ হতে পারছি না, তো আমি আমার মতো করে একটা জাজমেন্ট দিয়ে দিলাম। কিন্তু এটা কিন্তু আমাদের এবার আজকাল ডিজিটাল যুগে সবকিছু ধরা পড়ছে, ধরা থাকছে এবং আমরা খুব বেশি মানে আনন্দ পাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কাউকে একটু মাথায় জল দেওয়ার চাইতে আগে ক্যামেরাটা নিয়ে গিয়ে তার ছবিটা তুলি। মানে আমরা নিজেরা এখন ডাক্তার, নিজেরা জার্নালিস্ট, সব আমরা বিচারকও আমরা নিজেরাই। কিন্তু কথা হচ্ছে যে ন্যাচারাল জাস্টিস বলে যে একটা কথা আছে, এটা মানে ঠিক আছে অন্যকে শুনতে হবে, নিজের বিচারক নিজে হওয়া যাবে না, এই দুইটাই মেন ইনগ্রিডিয়েন্টস ন্যাচারাল জাস্টিসে। কিন্তু এটাও কিন্তু একটা কথা, অতি উৎসাহী হয়ে আইন নিজের হাতে নিলে আমাদেরকে কিন্তু অবশ্যই আইনের অন্তর্ভুক্ত হয়ে সেই আইনের সাজা যা থাকে সেটা নিজেকে ভুগতে হবে। আমরা দেখছি সেরকম হচ্ছে। এটা একটা ভালো দিক যে আমরা দেখুন কোর্টে যারা আমরা আছি, শুধু আমি না, যারা আমার মতো হাজার হাজার লোক কোর্টে কাজ করে, কেউ বা কোর্টের উকিল হয়ে, কেউ বিচারক হয়ে, কেউ বা কোর্টের আমাদের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করেন, যারা এই জুডিশিয়াল সিস্টেমের সাথে যুক্ত আছেন, প্রত্যেকেই জানেন যখন পুলিশ ইনভেস্টিগেশন উঠে আসে 161 তখন কিন্তু স্টেটমেন্ট দেয়। যখন কোর্টে ডিপোজিশন অফ উইটনেস আসে, এসে সুন্দর বলে দেয় আমি তো জানি না, আমার কিছু মনে নেই, আমার সুগার, আমার প্রেশার, আমি 5 বছর আগের ঘটনা মনে রাখতে পারিনি। তাইলে মানুষকে আপনি যদি পুলিশের ঘটনাটা দেখে থাকেন বা শুনে থাকেন, আপনার জবানবন্দি নেওয়া হচ্ছে, তখন আপনি জবানবন্দি দিলেন কোর্টে গিয়ে কেন? তাহলে যদি আমরা ন্যায় বিচার চাই, আমাদেরকে সেই জায়গাতে জাগতে হবে যে আমরা সত্যি সত্যি ঘটনাটা আইনের আওতাধীন আনবো এবং যেন সুবিচার হয়। সেজন্য অ্যাজ এ স্টেক হোল্ডার, মানে আমার নিজের সন্তানের সাথে হলে কি হতো, আমার প্রিয়জনের সাথে হলে কি হতো, আমার নিজের সাথে কি হলে কি, এটা মানে আমি কি তখন আমি কি ফেস করতাম, এইভাবেই কিন্তু জাগতে হবে, আইনকে নিজের হাতে নিয়ে নয়। তো অনেক কেস দেখবেন, এই যে বোধিসত্ত্ব মামলায় এত সুন্দর বিচার হয়েছে, কেন হতে পেরেছে? কারণ সবাই সাক্ষ্যদান সঠিকভাবে দিয়েছে। এরকম অনেক সুন্দর জাজমেন্ট হতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে তখন এসে বলে না আমরা তো নিজেরা কম্প্রোমাইজ করে নিয়েছি, আমি কেসটা চালাতে চাই না। বা যারা ধরুন রাজ সাক্ষী, ওরা হোস্টাইল হয়ে যায়, তখন কিচ্ছু করার থাকে না। এভিডেন্স এন্ড উইটনেস, এটা যদি কোলাবোরেশন না থাকে, তাহলে বিচারক কি করে আপনাকে জাজমেন্ট দিবে? আইন তো আইনের পদ্ধতিতে, এই যে প্রসিডিওর মেনটেন করেই চলবে। তো সমাজ যখন জেগেছে, এবং এটা একটা মানে আমি সবটা ব্যাড দিক সেটা বলবো না, এটা একটা গুড সাইড। আইনকে নিজের হাতে না নেওয়া পর্যন্ত এই যে জনগণ সংগঠিত হচ্ছে দুষ্ট শক্তির মানে এটা নাশের জন্য এবং সজ্জন শক্তির একত্রীকরণ, সেটা কিন্তু সমাজের একটা ভালো দিক। আমরা এখন দেখছি ডিজাস্টারে যেরকম মানুষ ঝাঁপিয়ে পড়ছে, ছোট শিশুরা, এখন দেখা যাচ্ছে আবাল বৃদ্ধ বনিতা সবাই আসছে সমাজ সংস্কারকের ভূমিকায় বা সমাজের আইন রক্ষকের ভূমিকায়। সেখানে কিন্তু আইনটাকে জেনে করাটা উচিত। তারা হয়তো অতি উৎসাহে করেছে, এখন যখন আইন রক্ষা করতে গিয়ে আইন নিজের হাতে নিয়ে, সেটাই তো বলছি, নিজের হাতে না নেওয়া, কিন্তু এগিয়ে আসতে হবে। এটা কিন্তু একটা ভালো দিক, এর জন্য সুবিচার হবে সমাজে। এইটুকু পর্যন্ত একটা শ্রেণীর মানুষ বরাবরই আইনে, আমাদের সমাজে যা যা অপরাধ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদী সবসময় ছিল, আজও আছে। আরেকটা কথা করতে গিয়ে নিজের হাতে আপনি আরেকটা কথা বলেছেন যে এত ঘটনা হচ্ছে, মানে এটা কি বলা যায় যে রিপিটেশন হচ্ছে, এরপরও সাজাও হচ্ছে, কিন্তু কেন মানুষ তবু সচেতন হচ্ছে না? কারণ কি জানেন, আমাদের যে অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, মানে সমাজকে দেখার, দেখবেন এখানে অনেকে বলে যে ধর্ষণের কারণ মেয়েদের পোশাক। আপনি ইন্দোনেশিয়া বা অন্য কোনো জায়গায় যান, বালিতে যান, দেখবেন ওদের হয়তো মানে কমন ড্রেস, এটা কেউ তো ওদের দিকে তাকাচ্ছেও না। আমরা যেরকম বেটি পড়াও বেটি বাঁচাও, মানে মহিলা বা বাচ্চা মেয়েদের পৃথিবীতে আনা এবং তাদেরকে সঠিক পুষ্টি দান করা বা সুশিক্ষা দেওয়ার ক্ষেত্রে যেরকম আমরা সোচ্চার হয়েছি, আমাদেরকে এখন ছেলেদেরকেও শিক্ষা দিতে হবে যে কি করে মেয়েদের দিকে ওদের দৃষ্টিভঙ্গি থাকা, যাদের আছে। কিন্তু এটা একদম মানে স্লাম এরিয়া থেকে শুরু করতে হবে, যে দে আর নট অ্যানাদার ফেনোমেনন। একটা পুরুষ বা নারী, তার মধ্যে শুধু একটা জেনাইটাল অর্গানের ডিফারেন্স আছে এই সৃষ্টির কল্যাণে, এটার বিশেষ কিছু ডিফারেন্স নেই। যখন এই মেন্টাল সমতা আসবে, এই যখন মেন্টালিটিটা প্যারিটি আসবে, তখন হয়তো ক্রাইমটা কমানো সম্ভব হবে। নয়তো কোর্টে হচ্ছে তো 20 বছরের সাজা হচ্ছে, যাবজ্জীবন হচ্ছে, আমৃত্যু কারাদণ্ড হচ্ছে, কিন্তু যাদের হচ্ছে হয়তো সেই সোসাইটিটা জাগলো। কিন্তু আমাদেরকে
অনেক বেশি উচিত মায়েদের বা যারা সোসাইটিতে সত্যি সত্যি যারা এই সমাজ সংস্কারকের ভূমিকায় এগিয়ে আসছেন ওনাদের উচিত যে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে চ্যানেলাইজ করা, যেন সবাই ডিসিপ্লিন লাইফ লিড করে, নেশার সাথে আসক্ত না হয়, এবং এই যে দৃষ্টিভঙ্গিটা, মানে দেখুন, মানে আমরা যদি আমাদের মানসিকতাটার পরিবর্তন করতে পারি তবেই সমাজের পরিবর্তন সম্ভব। শুধু আইন প্রণয়ন এবং আইন এনে, মানে আইনের গঠন, আইনের প্রণয়নের মাধ্যমেই কিন্তু আমরা সমাজকে পাল্টাতে পারবো এমন না। আমাদেরকে সবার আগে নিজেদের মানসিকতা পরিবর্তন করতে হবে সময়ের সাথে সাথে। একেবারে এই যে আইনকে নিজের হাতে তুলে কারা নিচ্ছেন, তাদের সঠিক অ্যাওয়ারনেস নেই বলেই তো আইন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। সেই জন্য এরা সচেতন কিন্তু আইনকে নিজের হাতে তুলে নিচ্ছেন। এবং এটা সত্যিকার অর্থে যে একেবারে নিচ থেকে শুরু করতে হবে, যে মহিলাদেরকে সম্মান দেওয়া, সে মহিলা হোক শিশু হোক, প্রত্যেক ব্যক্তির, আমরা দেখি শিশুদেরকে যারা নির্যাতন করেন, এই ধরনের ঘটনা ছাড়াও আমরা দেখেছি শিশু নির্যাতন সাধারণত কাদের দ্বারা হয়? বৃদ্ধ ব্যক্তিদের দ্বারা হচ্ছে, বাড়ির কাছের লোকেদের দ্বারা হচ্ছে। তো এই যে নির্যাতনগুলো হচ্ছে, এটাকে বন্ধ করতে হলে কিন্তু একেবারে শিশুকাল থেকে সমাজের প্রতি ঘরে ঘরে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যে একজন নারী মানে সে হোক, সে আমার মা হতে পারে, স্ত্রী হতে পারে, বোন হতে পারে, যার যার জায়গায় যার যার অবস্থান বুঝে আমাকে তার সঙ্গে আচরণ করতে হবে, ঠিক, এবং তাকে তার সম্মান দিতে হবে। আমি একটা ছোট্ট জায়গায় আমি আসছিলাম, সেটা আমি মনে পড়লো এই মুহূর্তে, যে এই যে আমরা আদালতের কথা বলছি, যেমন আপনি বলছেন যে আদালতে আইন বা সাক্ষী, এভিডেন্স বা উইটনেসের সবকিছু থাকে না বলে অনেক সময় শাস্তি হয় না। এই যে আজকাল যে আমরা সামাজিক মাধ্যমে যেসব ভিডিওগুলো আসছে বা গণমাধ্যমেও আসে, আমাদের কাছেও আসে, এই যে ভিডিওটা এই মুহূর্তে যেটা আমরা দেখছিলাম, যেখান থেকে ধরা পড়লো যে ঘটনাটা হয়েছে, যদিও ঘটনাটা 3 দিন আগে হয়েছে, এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনা যে হয়েছে সেটা জানতে পারা গেছে। কোর্ট এই ধরনের ভিডিওগুলোকে এভিডেন্স হিসেবে গ্রহণ করে কি? হ্যাঁ, অবশ্যই করে, কিন্তু এটা যদি আপনার অথেন্টিফিকেশন থাকে, যেমন সাইবার আইটি অ্যাক্ট অনুযায়ী এগুলো সাইবারের আওতাধীন। মানে ধরুন যে মেইন ডিভাইস থেকে এই যে এই ঘটনাটা আমরাই যে টক শো করছি, ধরুন এটার এখন বিশেষ কোনো একটা প্রয়োজন পড়লো, আদালত তলব করলো, তখন যেটা আপনার যে মেইন ডিভাইস, অরিজিনাল ডিভাইসটাকে সিজ করে ফরেনসিক ল্যাবে পাঠায় এবং এটা সার্টিফিকেশন থাকে। হ্যাঁ, এটা এভিডেন্স অ্যাক্টেও ছিল, এখনো যেটা আমাদের বিএনএসএস ভারতীয় ন্যায় সংহিতা, এটার প্রসিডিওর মেনটেন করে, যেটা আমাদের সাক্ষ্য অধিনিয়ম বিএসএ, ওই আওতাধীন এখন নেওয়া হয়। এবং বোধিসত্ত্ব মামলার যেটা আপনার ট্রায়াল হয়েছিল, সেটাতে কিন্তু ওই ইলেকট্রনিক এভিডেন্সটাই কিন্তু অনেকগুলো এভিডেন্সের মধ্যে এটাও একটা খুব প্রাইমারি একটা প্রাইম এভিডেন্স ছিল। তো এইটাও নেওয়া যাবে, ধরুন এটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, কিন্তু যার মোবাইল থেকে এটা ক্যামেরা বন্দী হয়েছে, সেই অরিজিনাল ডিভাইসটা সিজ করে যদি আদালতের কাছে দেওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই এটা, এবং এটা পুলিশের কাজ, যে তদন্তকারী পুলিশ অফিসার, তাকে এই অরিজিনাল ডিভাইসটাকে সংগ্রহ করে তাকে একেবারে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে প্রমাণিত হতে হবে যে এই মোবাইল থেকে রেকর্ডিং হয়েছে, তখন এটা এভিডেন্স হিসাবে আদালত কিন্তু মান্যতা দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আজ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আপনারা। তবে আপনাদের আলোচনা থেকে আজ যেটা উঠে এসছে যে সবাইকে অবশ্যই জাগ্রত হতে হবে, সমাজকে জাগ্রত হতে হবে, যে কোনো অপরাধের বিরুদ্ধে, সেটা ক্রিমিনাল অফেন্স হোক বা এই ধরনের সামাজিক কোনো অপরাধ হোক, জাগ্রত হতে হবে। তবে কোনোভাবেই আইনকে হাতে তোলা যাবে না, সে আপনার বয়স 60 ঊর্ধ্ব হোক, 80 ঊর্ধ্ব হোক, কিংবা আপনি যুবক যুবতী হন না কেন, আইন হাতে তোলা যাবে না। অসংখ্য ধন্যবাদ অস্মিতা আপনাকে, অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে, বনরদি আপনাকে। দর্শক বন্ধুরা, রাজ্যে সম্প্রতি কিছু ঘটনায় আমরা যে বর্বরতা দেখেছি তা শুধু এক নারীর অসম্মান নয়, এটা আমাদের সমাজের বিবেকের চরম বিপর্যয়। চরিত্রের দোহাই দিয়ে জনতার হাতে বিচার, প্রকাশ্যে মারধর, বিবস্ত্র করে শাস্তি, এসব দৃশ্য কি আমরা সত্যি সভ্য সমাজে বসে দেখছি? দেশে আইন আছে, আদালত আছে, কিন্তু তবুও কিছু মানুষ নিজেরাই ন্যায় বিচার করে উঠছে, এবং কার নির্দেশে, কার সাহসে করছে, সেটাই কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে। সেই প্রশ্ন উঠছে বারবার। সুতরাং সময় এসেছে বিবেক জাগ্রত করা। নারী প্রতি সহিংসতা থামাতে হলে শুধু আইন নয়, চাই সমাজের বিবর্তন। ইতিবাচক দৃষ্টি নিয়ে সেদিকে তাকিয়ে আছি আমরা। আর আপনারা সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।